আমার চ্যানেলে চলছে নর্থ বেঙ্গল ট্রাভেল সিরিজ এবং সেই ট্রাভেল সিরিজেরই আজ তৃতীয় পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ট্রাভেল ব্লগ দেখতে। আমরা যারা এই পরিবারের সঙ্গে দার্জিলিংয়ে ঘুরতে যাই, অনেক সময় ফেরার পথে কিংবা যাওয়ার পথে কার্শিয়াংকে একদিন বা দুদিনের জন্য বেছে নিই নাইট স্টে করবার জন্য। সেই কার্শিয়াংয়েরই আজকে দুটি একদম ভিন্ন প্রপার্টি আপনাদের সামনে তুলে ধরব। একটি একেবারেই বাজেট প্রপার্টি কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ে অবস্থিত, যার নাম এভিয়ানা উইন্ডি হাউস। অসাধারণ লোকেশন, দৈনিক ওখানে থাকবার জন্য খরচ পড়ে ওই 2,500 থেকে 3,000 টাকা মতো। গোটা প্লেন্সের একটা স্প্লেন্ডিড ভিউ আছে এই প্রপার্টিটা থেকে, একেবারেই নবনির্মিত। আরেকটি প্রপার্টি বেশ অনেক দিন ধরেই গড়ে উঠেছে কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড় থেকে 8 ঘন্টা দূরে জাংপানা বলে একটি জায়গায়। সেটাকে একেবারেই সুপার লাক্সারি ক্যাটাগরিতে রাখা যায়। প্রপার্টিটির নাম মেফেয়ার জাংপানা। আজকের এই ভিডিওতে দুটো প্রপার্টিকে পাশাপাশি রাখব। হয়তো বেশিরভাগ লোকই এভিয়ানা উইন্ডি হাউসেই রাত কাটাবেন, তবে ডে এক্সকারশনের জন্য কিংবা সারাটা দিন পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করে মজায় কাটানোর জন্য কিন্তু মেফেয়ার জাংপানাটাও খারাপ নয়। দারুণ বিলাসবহুল ব্যবস্থা আছে সেই প্রপার্টিতে। চলুন না 3,000 এবং 30,000-এর পার্থক্যটা আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। তাহলে আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি এই চ্যানেলের আরেকটি নতুন ট্রাভেল ব্লগ। হ্যালো, গুড মর্নিং এভরিবডি। আজকে দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এখন দার্জিলিংয়ের সকালের দিকের আবহাওয়া কীরকম থাকছে আপনাদের দেখাই। আমি উঠে গেছিলাম সেই সকাল 5:20 নাগাদ, মানে সানরাইজের টাইম দেখে। প্রথমে যেরকম বলছিলাম, কালকে প্ল্যান করেছিলাম টাইগার হিলস যাব। তারপর যা ওয়েদারের প্রেডিকশন দেখলাম যে টাইগার হিলস যাওয়াটা সম্পূর্ণ টাইম ওয়েস্ট হবে, কারণ সানরাইজ তো দেখাই যাবে না, কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়ার চান্সও প্রায় নেক্সট টু ইম্পসিবল। কিরম ওয়েদারটা হয়ে আছে দেখুন। এই জায়গাটি আমার হোটেলের সব থেকে ভালো লেগেছে। আমাদের রুমের বাইরে এই যে কোজি একটা সিট আউট মতো এরিয়া, এখান থেকে বেরোলেই লনের অ্যাক্সেস আছে। এই লনের অ্যাক্সেসটা থেকে আইডিয়ালি অন আ ক্লিয়ার ডে, মানে মান্থ অফ নভেম্বর আর কি, আপনারা এত সুন্দর ভিউ পাবেন আর বলবার কথা নয়। এখানেও যেরকম সুন্দর বসবার জায়গা আছে, এটা তো ওপেন, আর এইখানটা হচ্ছে শেড দিয়ে মানে ক্লোজড বসবার এরিয়া। এখান থেকেও খুব সুন্দর দেখা যাচ্ছে আশপাশটা। সকালবেলা যখন সানরাইজ হচ্ছিল 5:20, 5:25 নাগাদ, তখন পাশের ভ্যালির ভিউটা ছিল। এখন যেরকম গোটাটাই কুয়াশাচ্ছন্ন, তখন কিন্তু এরকম লাগছিল না। আর এই যে একটা এই বিল্ডিংটার গোটাটাতেই না একটা সেই ওল্ড কলোনিয়াল টাচ আছে। মানে আমার জানি না, আমি ভুল হতে পারি, আমার দেখে বারবারই মনে হচ্ছে এটা কারুর একটা হয়তো সেই কি বলে না, বাগান বাড়ি জাতীয় ছিল। আপনারা যারা আমাদের এই দার্জিলিংয়ে স্টে উড়ান নির্বাণাকে নিয়ে আরো ডিটেলসে জানতে চান, তারা অবশ্যই এই সিরিজের ফার্স্ট পর্বটা দেখবেন। সেখানে সমস্ত ডিটেলস শেয়ার করবার চেষ্টা করেছি। শুধু এটুকুই বলতে পারি, টু সাম আপ মাই এক্সপিরিয়েন্স, দিস ইজ আ হোটেল উইচ ইজ অ্যান অলরাউন্ডার আর কি। ওপেন গ্রিন স্পেস আছে, ভালো রুম আছে, ভালো খাওয়া দাওয়া আছে, ভালো স্টাফ বিহেভিয়ার আছে। ওভারঅল দিস ইজ লাইক 8.5 আউট অফ 10 কাইন্ড অফ আ প্রপার্টি। বিল্ডিংটা একটু পুরনো গোছের, মানে এখন যেগুলো মডার্ন হোটেল, আপনারা যারা ক্যানোপি বুটিকের রিভিউটা দেখেছেন তারা জানেন, সেই ধাঁচের নয়, বাট স্টিল ইটস গুড এনাফ। আমি বলবো যে পরিবারের সঙ্গে যারা একটু ভিড়ভাট্টা ছাড়া জায়গায় থাকতে চান দার্জিলিংয়ে, তারা এই উড়ান নির্বাণাকে কনসিডার করতে পারেন। আমরা আজকে রাত্রিবাস করব হচ্ছে কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ে, যেটাকে একটু অফবিট কার্শিয়াংই ধরতে পারেন আপনারা। এই অফবিট কার্শিয়াংয়ের জায়গাটিতে অনেক কিছু দেখবার আছে। তার মধ্যে যেটা মেইন টুরিস্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে পাগলাঝোড়া ওয়াটারফলস। আশা করি বর্ষার সময় দারুণ লাগবে। আমরা দার্জিলিংয়ের যে মেইন টাউনে আছি, এখান থেকে কম বেশি 1 ঘন্টা 45 মিনিট 2 ঘন্টা লাগবে গাড়িতে ওখান অব্দি যেতে। ওখানে আমরা যে হোটেলটিতে গিয়ে থাকবো, এটুকু কথা দিতে পারি, যদি আকাশ পরিষ্কার পাই, উইচ ইজ এগেন আ কন্ডিশনাল সিচুয়েশন, তাহলে ওখান থেকে যা ভিউ পাবেন গিদ্দা পাহাড়ের, এটাই বিউটি। মানে মন ভালো হয়ে যাবে। আর এই হোটেলটি একেবারেই নবনির্মিত, যেখানে গিয়ে আমরা উঠবো। সেই হোটেলটিরও রুমের কন্ডিশন কোয়ালিটি খুব ভালো, বাট অ্যাট আ ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস। মানে
অল ইয়ার রাউন্ড আপনি মোটামুটি 3 থেকে 3,500 টাকায় ওখানে ঘর পাবেন। কার্শিয়াংয়ে মানে যেগুলো একটু ভালো প্রপার্টি সেখানে রেট খুব বেশি। বাজেট স্টে কার্শিয়াংয়ে 2-3টেই আছে, তার মধ্যে অলরেডি আমরা WBTDCL কার্শিয়াংয়ের একটা ভিডিও করে দিয়েছি আপনাদের জন্য, নিশ্চয়ই দেখেছেন। এর আগে আমরা লাডা স্ট্রিট অফসে ছিলাম, যেটাও গিদ্দা পাহাড়ে ছিল। তো এটা একটা 3rd ইনস্টলমেন্ট অফ দ্য সেম সিরিজ বলতে পারেন। এবারে আমরা আমাদের ট্রিপ প্ল্যানটা যেভাবে সাজিয়েছিলাম তাতে প্রতিটি হোটেলেই আমাদের ট্রাভেল এজেন্সি আমাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে রুম বুক করেছিল। উড়ান নির্বাণাতেও আমরা একটা দারুণ ব্রেকফাস্ট প্ল্যাটার পেয়েছিলাম। আমার দেখানো হয়নি ঠিকই, তবে এনাদের ডিনারটাও আমাদের রুম প্ল্যানের মধ্যে কমপ্লিমেন্টারি ছিল আগের দিন রাতের। সেখানেও খাবার ভেজ হলেও দারুণ সুস্বাদু ছিল। ওভারঅল হোটেলের স্টাফেদের ব্যবহার এবং সর্বোপরি ব্যবস্থাপনা আমাদের দুই বন্ধুরই দারুণ লেগেছে। ব্রেকফাস্টের পর্ব সেরে নিয়ে প্রাণের প্রিয় দার্জিলিং শহরকে এবার বিদায় জানিয়ে রওনা হলাম কার্শিয়াংয়ের দিকে। দার্জিলিং, কার্শিয়াং এবং শেষ দিনের যেটা চমক আছে সেটা পরে দেখাবো, সেই প্রতিটি জায়গার জন্যই একদিন করে বরাদ্দ ছিল। আমরা দুজনেই ফুল টাইম চাকরিজীবী মানুষ, তাই খুব বেশি ছুটি পাওয়া একেবারে সম্ভব হয় না। আর এই ড্রাইভারজির ব্যাপারে একটা স্পেশাল মেনশন, অসম্ভব ভালো মানুষ ছিলেন। রওনা হলাম দার্জিলিং থেকে, ঘড়িতে বাজে সকাল 11টা 25। আমাদের গন্তব্য কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 34 কিলোমিটার দূরে। আমাদের হোটেল দেখাচ্ছে পৌঁছতে লাগবে 1.5 ঘন্টা। আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম যদি একবার জয় রাইডটা করি, তবে অনেকটা লেট হয়ে গেল। এই সব দিক সকালে গোছাতে গোছাতে বেরোতে 11:30 রাইডটার জন্য আমরা একটু লেটে রান করছি। তবে একটা জিনিস বলে রাখি, যারা পিক সিজনটায় আসছেন না, ট্রেনের টিকিট কেটে আসবার কোনো প্রয়োজন নেই। মানে এই 22শে সেপ্টেম্বর অবধি যে সময়, তাতে বহু টিকিট পড়ে। এই যে 11:40 জয় রাইডটা ছিল, সেটার জন্য দেখলাম প্রায় এখনো 50-55টা টিকিট খালি পড়ে আছে, যেটা বুকিংই হয়নি। এবার আমরা ইচ্ছে করেই সাইট সিইং করলাম না, যেরকম বলছি একটা মাত্র দিন, তার মধ্যে যদি এত ঘোরাঘুরি করতে যাই তাহলে আর কিছু এনজয়মেন্টটাই হবে না। রওনা হলাম। কালকে যে দাদা এসেছিলেন উনি আজকে আসতে পারেনি, ওনার ওয়াইফ এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে কালকেই। আমরা তখন গাড়িতেই ছিলাম, তো ওনাকে ফিরে যেতে হয়েছে। আজকে এসছে সাগরদা। कैसे भैया? ठीक है। सागर भैया हमको लेके जाएंगे अभी। কার্শিয়াংয়ে আমরা হোটেলে পৌঁছে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরোবো সাইট সিইং করতে। ওই যে গিদ্দা পাহাড়ের অঞ্চলটা, তাকে ঘিরেও অনেক ছোটখাটো প্রচুর পয়েন্টস আছে দেখবার জন্য, তো আমরা চেষ্টা করব সবকটা তুলে ধরবার। আমাদের দুই বন্ধুর এবারের এই যে উত্তরবঙ্গ ভ্রমণ, তার সমস্ত দায়ভার ছিল নীলাভ ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের। ওনারা একটি কলকাতা বেসড ট্রাভেল এজেন্সি, যারা ভারতের বিভিন্ন জায়গায় এবং বিদেশেও ট্যুর অ্যারেঞ্জ করিয়ে থাকে। আপনাদের ফ্লাইট এবং ট্রেনের টিকিটিং নিডস, ভিসা রিকোয়ারমেন্টস, ভারতের ধরুন এমন কোনো জায়গায় যেখানে আপনি একা নিজে ট্যুর প্ল্যান করে যেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, সেই সমস্ত জায়গায় ওনাদের সাহায্য নিতে পারেন। এছাড়া উত্তরবঙ্গ, অফবিট উত্তরবঙ্গ কিংবা সিকিমের বিভিন্ন জায়গায় ওনারা তো ট্যুর করিয়েই থাকেন। আপনাদের আগামী দিনে যাদের কোনো একটি রিলায়েবল ট্রাভেল এজেন্টের দরকার, তারা অবশ্যই নিচে দেয়া এই নাম্বারে একবার যোগাযোগ করে দেখতে পারেন। আমার ভিডিও দেখে যে নাম্বার পেয়েছেন সেটা বলতে ভুলবেন না, তাহলে কিন্তু কিছু অ্যাডেড ডিসকাউন্টস পাবেন। এই রাস্তায় চলতে চলতে এরকম যে কত অজস্র ওয়াটারফলস আমরা দেখছি, এই সবকটা কিন্তু কোনো পপুলার ওয়াটারফলস নয়। এই বৃষ্টির জলের জন্য এগুলোর উৎপত্তি, আবার যখন ড্রাই সিজন হবে এগুলো আস্তে আস্তে জল কমে আসে। আমরা এখন 8 মাইলের কাছে এসে দাঁড়ালাম। পুরো পাইন ফরেস্টে ঘেরা একটা জায়গা আপনাদের দেখাই। এই দেখুন, এদিকটা এরকম ঝর্ণা বয়ে চলেছে, এদিকটা গোটাটা উঁচু উঁচু গাছ, এদিকটা কুয়াশায় ঘেরা, দূরে সব উঁচু পাহাড়ি বাড়িগুলো দেখা যাচ্ছে। এত অপূর্ব এই জায়গাটা। ওই দিকের ঝর্ণার জলটা দেখুন আস্তে আস্তে বয়ে বয়ে ভ্যালির দিকগুলোয় চলে যাচ্ছে। এখানের এই যে রাস্তা, এটার মাহাত্ম হচ্ছে অ্যাক্রস সিজনস ভালো থাকে। এটা কিন্তু সিকিমে ওঠার রাস্তাগুলোর মতো নয় যে আজকে ফাংশনাল কাল ধস নেমে গেল। এখানে আপনি এই যে আমরা ধরুন ভরা বর্ষার পর আসছি, কোথাও কোনো রকম কোনো অসুবিধে হয়নি। বর্ষায় ভেজা পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ের দিকে। আপনারা যারা মূল টাউন কার্শিয়াং চেনেন, সেখান থেকে গিদ্দা পাহাড় এই 3.5 কিলোমিটার ওপরের দিকে। মূল টাউন কার্শিয়াংয়ে এখন ভিড়ভাট্টা প্রচুর, বড় মার্কেট প্লেস, বড় বড় বাড়ি ঘর হয়ে যাওয়ার দরুন মূল টাউন কার্শিয়াংয়ে থাকলে সেভাবে ভিউ পাওয়ার চান্সেস কিছুই নেই। তাই বেশিরভাগ মানুষ এখন অফবিট জায়গাগুলিকে বেছে নিয়েছেন, যেরকম মালদিরাম, সিটং, এইসব জায়গাগুলি।
তবে সেখানে গেলে হোমস্টের সংখ্যা বেশি, ভালো হোটেল বা রিসর্টের সংখ্যা কম বলা চলে। তাই আমার সাজেশন থাকবে, আপনারা যারা ভিড়ভাট্টা থেকে দূরে কার্শিয়াংয়ে থাকতে চান তারা অবশ্যই গিদ্দা পাহাড়কে বেছে নিন। কার্শিয়াংয়ের মূল টয় ট্রেন স্টেশনের ওই জায়গাটিতে কোনো শেয়ার গাড়িতে নেমে গেলেও খুব অল্প টাকার বিনিময়ে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন গিদ্দা পাহাড়ে আপনাদের স্টেতে। আপনারা যারা শিলিগুড়ির দিক থেকে শুরু করছেন তাদের জন্য সব থেকে ভালো হয় আপনারা রংটং, তিনধারিয়া, গয়াবাড়ির রাস্তা ধরে পাগলাঝোড়া ওয়াটারফলস দেখে গিদ্দা পাহাড়ে পৌঁছন। গিদ্দা পাহাড়ে ভিড়ভাট্টা একেবারেই নেই। এই হচ্ছে আজকে আমাদের স্টে, কার্শিয়াংয়ে গড়ে ওঠা একেবারেই একটি নতুন প্রপার্টি কল্ড দি এভিয়ানা উইন্ডি হাউস। এখান থেকে প্লেনস এবং আশপাশের একটা স্প্লেন্ডিড ভিউ আছে। মানে আমাদের যে রুম, আশা করি সেটা ভিউ রুমই। সেখান থেকে জানি না কখন এই কুয়াশা কাটবে, যদি একটু বৃষ্টি হয় আপনাদের দেখাবো। এই গিদ্দা পাহাড় ভিত্তিক যারা ঘুরতে চান, এমনকি মূল কার্শিয়াং টাউনও এখান থেকে 6 থেকে 8 মিনিট গাড়িতে, ভেরি ইজিলি ডুয়েবল। দারুণ একটা প্রপার্টি, চলুন ভিতরে নিয়ে যাই। এখনো দেখে মনে হচ্ছে হোটেলের অনেকাংশ পুরো কাজও শেষ হয়নি, অনেক জিনিস এদিক ওদিক খোলা পড়ে। এখানটা একটা বসবার জায়গা, অনেক বড় সোফা সেট দিয়ে সাজানো। এখানটা ওনাদের রিসেপশন, প্রচুর আলো দিয়ে সাজানো দেখছি এই জায়গাটা। আর এইখান থেকে হচ্ছে এই ভ্যালির ভিউটা। আই জাস্ট উইশ কি আপনাদের কিছুটা দেখাতে পারি। এইরকম কুয়াশাটা একটু কাটুক, একদম প্লেনস, মানে এমনকি বাগডোগরা রানওয়েটা পর্যন্ত এখান থেকে দেখা যায়। যে 1:35 আমাদের রুম রেডি হয়েছে, এবার যাওয়া যাক। এই বাইরে দিয়ে যেতে হচ্ছে এই প্রপার্টিটার। আমরা এভিয়ানা উইন্ডি হাউসে আমাদের রুম পেলাম, তবে বলে রাখি একটা কোনো ভুল বোঝাবুঝির কারণে আমাদের একদম লোয়েস্ট ফ্লোরে রুম দেওয়া হয়েছে। এখান থেকে প্রথম যেটা আমি নেগেটিভটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে সামনে একটা বড় কনক্রিটের এরিয়া, যার জন্য ভিউটা ব্লকড হচ্ছে। আপনারা এই প্রপার্টিতে এলে অবশ্যই হায়ার ফ্লোরের রুম নেবেন, আমি এর ওপরের তলায় গিয়ে দেখাবো। যাই হোক, রুমটা দেখিয়ে নিই। এই রুমটার নাম হচ্ছে এভিয়ানা ব্ল্যাক ইগল 1A। রুমটা দারুণ, মানে দারুণ বললেও কম হবে, এত ভালো রুম, মানে ভাবনা চিন্তার বাইরে। এখানে শুধু সোফা দিয়ে সাজানো যে জায়গাটা সেটাই কতটা দেখুন। এরপরে বিরাট কিং সাইজের বেড, দুদিকে দুটো সাইড টেবিল, অসংখ্য আলো, সব তো জ্বালানোও হয়নি। সুব্রজিৎ সব আলোগুলো জ্বালাতো, রুম টুরগুলো করতে থাকি। দেয়ালগুলো কি সুন্দর কারুকাজ করে সাজানো দেখুন, বড় কাঠের ওয়ার্ড্রব, ইলেকট্রিক কেটেল পাবেন, চা কফির সমস্ত সরঞ্জাম দিয়েছে, স্প্লেন্ডিড। আর পুরো রুমটা ঝাড় দিয়ে দিয়ে সাজানো। রুমের সঙ্গে লাগোয়া যে ওয়াশরুম সেটা কিছুটা এরকম, আপনাদের দেখাই। ওয়েস্টার্ন টয়লেট পাবেন, গিজার পাবেন, এবং একটু ছোটোর ওপর সরু টয়লেটটা, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এবং ওনারা দেখছি এখানে কিট হিসেবে একটা সাবান দিয়েছেন, বডি ওয়াশ, শ্যাম্পু আর একটা ময়েশ্চারাইজার দিয়েছে। আর এদিকে হ্যাঁ একটা হেয়ার ড্রায়ারও আছে। সব মিলিয়ে খুব ভালো, মানে রুমটা মানে অ্যাজ আ হোল এত সুন্দর। এবং যেহেতু মাত্র এই কয়েকটা দিনই হয়েছে বোধহয় এই হোটেলটা ইনগ্রেট হয়েছে, খুব খুব ভালো কন্ডিশনে আছে ওভারঅল রুমের স্টেট। একটা ফ্লোর ওপরে উঠে এলাম, এখন আকাশ অনেকটা পরিষ্কার। আমরা আসার সময় যা ছিল তার থেকে ফার বেটার। কি অপূর্ব ভ্যালির ভিউটা দেখুন। এখান থেকে কিন্তু মহানদী, তিস্তা, শিলিগুড়ির প্লেন সব দেখা যায়। আরও উপরে যাই, দেখাবো। ওনাদের এই ফ্লোর অনুযায়ী রুমগুলোর মানে নামও আলাদা। আমাদেরটা ব্ল্যাক ইগল, এরপর হিমালয়ান ইগল, এরকম আরও দুটো ক্যাটাগরি আছে। আপনারা হিমালয়ান ইগল রুমটা বুক করবেন অনলাইনে। আমি আজকেই দেখছিলাম, কাল পরশু এই মানে হিমালয়ান ইগলের রুমগুলোই 3200-3300 টাকায় পাওয়া যাচ্ছে। যত হায়ার ফ্লোরে থাকবেন তত স্প্লেন্ডিড ভিউ পাবেন কিন্তু প্লেন্সের এই প্রপার্টিটা থেকে। এই
হচ্ছে বেস্ট ফ্লোর টু স্টে ইন, সব থেকে আনঅবস্ট্রাক্টেড ভিউ, মাইন্ড ব্লোয়িং, মেসমারাইজিং আর কি। এই যে রুমগুলো, এইগুলো হচ্ছে হিমালয়ান ইগল রুম। ভাড়া অন্য সময় পিক সিজনে অনেকটাই বেশি হবে। দেখুন, উফ, ব্রেথ টেকিং একদম। গোটা ভ্যালিটা আস্তে আস্তে মেঘ সরে গিয়ে পরিষ্কার হয়ে গেছে। কি যে সুন্দর, আনবিলিভেবল। এগুলো এখনো কাজ হচ্ছে, এগুলো কিন্তু শেষ হয়নি যা দেখছি। জানি না অনলাইনে তো বুকিং এর জন্য খোলাই আছে। অ্যাবসলিউটলি মেসমারাইজিং। এই ফ্লোরে যারা থাকবেন অসাধারণ অসাধারণ। মানে আমরা যখন এসছিলাম গোটাটাই তো দেখছিলেন কিরকম মিস্টার ফগ ছিল। আস্তে আস্তে সবটা পরিষ্কার হচ্ছে। আমি যেরকম বললাম, মানে যেহেতু গোটা সমতলটাই দেখা যায়, শিলিগুড়ি, সুকনা, রোহিণী সমস্ত অঞ্চল দেখা যায়। এই ডান দিকে কিন্তু মূল কার্শিয়াং টাউন। ওই যে টাওয়ারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেটা দেখে কার্শিয়াংকে আইডেন্টিফাই করা যায়, সেই টাওয়ারটিও আছে। এইখান থেকে সবটাই ক্লিয়ার, দারুণ দারুণ। আর এখান থেকে পায়ে হেঁটে গিদ্দা পাহাড়ের ভিউ পয়েন্ট, আরেকটু দূরে গেলে পাগলাঝরা ওয়াটারফলস সবই দেখতে পারবেন। এত ভালো লাগছে। আমি এই ভিউটা দেখেই রুমটা লোভে পড়ে বুক করেছিলাম, বাট যাই হোক এখন পাইনি। হ্যাঁ, ওই যে সামনে গিদ্দা পাহাড়ের ভিউ পয়েন্ট দেখাই যাচ্ছে। ওই যে দেখুন কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছেন। গিদ্দা মানে এখানের ভাষায় ইগল। এসে যেটা বুঝতে পারছি, ভবিষ্যতের দিনে এখানটা ওনারা একটা এই পুল করবে, ইনফিনিটি পুল টাইপের কনসেপ্ট করবে। এরকম ভিউ যখন, মানে একটা পুল থাকাটাও দরকার। ভাবুন আপনি এই পুলে তখন স্নান করবেন এবং সামনে তাকালে এই গোটা ভ্যালির ভিউটা পাবেন। তবে আপাতত এটা একটা এত সুন্দর প্রপার্টির একদম বিচ্ছিরি জায়গা হয়ে আছে আর কি। জানি না কবে শেষ হবে, এখন করবে কি পরে করবে, বাট এটার জন্য আমাদের রুমের ভিউটাও খানিকটা অবস্ট্রাক্টেড হচ্ছে। এখানের ম্যানেজারের সঙ্গে কথা হচ্ছিল। এখানে এখন টোটাল 8টা রুম ফাংশনাল, প্রতিকটাই ভিউ রুম, প্রতিকটাই ভ্যালি ভিউ রুম। তবে কোন ফ্লোরে আপনি রুম নিচ্ছেন সেই অনুযায়ী দামটার তফাৎ হয়। তো আজকে আর কি এনাদের রেটগুলো ভ্যারি করে। মোটামুটি ধরুন 3,500-4 হাজার টাকা থেকে এখানে রেট শুরু হয়, নিচের রুমগুলো আপ টিল 5-5.5 হাজার। তবে অনলাইনে আমি বলেই দিচ্ছি, বিভিন্ন যারা অ্যাগ্রিগেটার, মেক মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, দেখবেন এই অফ সিজনে এই হোটেলগুলো 2,500-3 হাজার টাকাতেও পাওয়া যায়। মানে আপনারা অনলাইন বুক করে আসারই চেষ্টা করবেন। ওয়াক ইন করলে দাম একটু বেশি পড়ে সাধারণত। আপনাদের এরকম সুন্দর একটা প্রপার্টি তো দেখালাম, তবে আমার যেরকম দায়িত্ব থাকে সর্বক্ষেত্রেই, এক্ষেত্রেও আলাদা কিছু নয়, সেটা হচ্ছে ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরবার। আমরা এই যে প্রপার্টিটি দেখেছিলাম, এটা অনলাইনে দেখেছিলাম কার্শিয়াংয়ের হোটেল খুঁজতে খুঁজতে। আমাদের যে এজেন্সি ঘোরাচ্ছে তাদের বলেছিলাম, তারা যে রুম অ্যাভেলেবেল ছিল আজকের দিনে সেই অনুযায়ী বুকিং করেছে। আমি আর শুভ্রজিৎ যেটা বললাম, এই যে টপ ফ্লোরের হিমালয়ান ইগল রুম, এইটাই নেবেন। এর বাদে যদি আপনি একটা তলা নিচেও যান, তাহলেও যে রুমের ভিউ, তার থেকে এটা 10 গুণ বেটার। প্রাইসের হয়তো 200-500 টাকা তফাৎ হতে পারে, তবে এই কার্পণ্যটা এই ক্ষেত্রে করে লাভ নেই। মানে আপনি এই যে আমার আশপাশের সিনারি বা এই যে সিনিক ভিউটা পাচ্ছেন, এটা কিন্তু লোয়ার ফ্লোরস থেকে এরকম বোঝাই যাচ্ছে না, এত সুন্দর যে একটা জিনিস আছে। তবে দেখুন, এইগুলো তো প্রপার্টির হাইলাইট নয়। মানে প্রপার্টিতে থাকা এবং ভিউটা যেরকম একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, এর বাদেও আর অনেক জিনিস নির্ভর করে যেগুলোর ওপর একটা প্রপার্টিকে ভালো বা খারাপ বলা যায়। প্রথমত হচ্ছে এখানের রিসেপশনটা খুব কোল্ড। আমরা যখন গাড়ি থেকে নেমে এলাম, কেউ এগিয়ে এসে লাগেজ ক্যারি করবার জন্য কথা বলা বা কোনো সেই রকম রিসেপশনটা পাইনি। এবার এটা নতুন শুরু হয়েছে বলে এই প্রবলেমগুলো আছে নাকি আমার জানা নেই। আই ফেল্ট দি রিসেপশন ওয়াজ ভেরি ভেরি কোল্ড টুয়ার্ডস গেস্টস। দ্বিতীয়ত হচ্ছে রুমগুলোয় কিন্তু কোনো ইন্টারকম বা কোনো ফেসিলিটি নেই। একটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেখানে যোগাযোগ করে যা লাগবে মানে আনিয়ে নিতে হবে। রাত্রিরে 9টার মধ্যে এনাদের মানে রেস্তোরাঁ সার্ভিস বন্ধ হয়ে যায় এবং এনাদের অ্যাজ অফ নাও কিন্তু কোনো ইনহাউস রেস্টুরেন্টও নেই। এনারা ওই আমরাও দুপুরে ভাত, ডাল, আলু ভাজা, চিকেন এগুলো অর্ডার দিয়েছিলাম, ওনারা আনিয়ে দিল, মানে রুম সার্ভিস করে দিচ্ছে। কোথাও বসে খাবার কিন্তু কোনো ফেসিলিটি নেই। আর এই জায়গাটা তারাই আসবেন যারা নেচারকে আপ ক্লোজ পেতে চান। দার্জিলিংয়ে তো ঘুরলেন অনেকবারই, দার্জিলিং থেকে এত পরিষ্কারভাবে পাহাড় আর খুব অল্প জায়গা থেকেই দেখা যায়। কার্শিয়াং মূল টাউনেও একই গল্প দার্জিলিং এর মতো, যেহেতু প্রচন্ড ওভার ক্রাউডেড, ভিউটা অনেকটা ব্লক থাকে। তবে এইখানে এলে কিন্তু আমি এটুকু কথা দিতে পারি, যদি শুধু নেচারকে উপভোগ করতে আসেন এবং রুম
কন্ডিশন ভালো লাগে, তাহলে এই প্রপার্টিটা আপনাদের ডিসঅ্যাপয়েন্ট করবে না। দে হ্যাভ আ লট টু ইমপ্রুভ ইন টার্মস অফ দেয়ার সার্ভিসেস, অ্যামিনিটিস, সেগুলো এখন যেহেতু নতুন শুরু হয়েছে একেবারেই কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই। ভাত আছে, ডাল আছে, আর ঝুরি ঝুরি আলু ভাজা, চিকেন কারি, স্যালাডটা কমপ্লিমেন্টারি দিয়েছে। খাবারের স্বাদ নিয়ে আমি কোনোদিনই খুব একটা বদার্ড নই এইসব জায়গায়, যা হোক একটা বাঙালি খাবার পাচ্ছি, এই অনেক ব্যাপার। আমাদের রুম থেকে কিন্তু এইরকম অবস্ট্রাক্টেড ভিউ, খারাপ কিছু নয়, বাট ওই আর কি। আর একটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমাদের এই যে হোটেলটি ভিয়েনার উইন্ডি হাউস বলে, এই হোটেলটি কিন্তু 1450 মিটার অল্টিটিউডে। বিরাট যে একটা অল্টিটিউড তা নয়। আমরা ধরুন কালকেই দার্জিলিংয়ে ছিলাম 2200-2300 মতো, তো এখানে ঠান্ডাটা আছে, মানে যেহেতু আশপাশটা গোটাটা খোলা এরিয়া তাই ঠান্ডা ভাবটা লাগছে, বাট টেম্পারেচার অতটা কম হবে না। আপনারা যারা অক্টোবর নভেম্বরের সময় আসবেন তখন সাধারণভাবেই টেম্পারেচারটা একটু কম থাকবে, বাট এখন এই এরকম একটা হালকা জ্যাকেট পরলেই কিন্তু মোটামুটি চলে যাচ্ছে। এই গিদ্দা পাহাড়ের সঙ্গে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা বিরাট ইতিহাস জড়িত, তো ওনার এখানে একটা মিউজিয়ামও আছে। এই মিউজিয়াম আর গিদ্দা পাহাড়ের যেটা ভিউ পয়েন্ট আর কি, সেই দুটো আমাদের হোটেল থেকে পায়ে হাঁটা পথ। আমরা এখন দূরের পয়েন্ট যেটা পাগলাঝোড়া ওয়াটারফলস, আমাদের হোটেল থেকে কম বেশি 7 কিলোমিটার দূরে, সেটা আগে দেখতে যাচ্ছি। সেটা দেখে নিয়ে ওদিকেই আপনারা যারা এদিকের হোটেলে থেকেছেন বা সার্চ করেছেন জানেন, জাংপানা বলে জায়গা আছে, ওটা আরেকটু আগে। ওই জাংপানায় একটা টি এস্টেট আছে এবং তার পাশেই গড়ে উঠেছে মে ফেয়ার জাংপানা। তো একবার ইচ্ছে আছে দেখে আসার কেমন প্রপার্টিটা, মানে যদিও সেখানে আমি কোনোদিন থাকতে পারবো না, কারণ সেখানে বোধহয় রুম ভাড়া শুরুই হয় 30-35 হাজার টাকা প্রতিদিনে। ওটা ভিভিআইপি সেই গেস্টদের জন্য, বাট বাইরের বোর্ডারদের যদি ওনারা অ্যালাউ করেন তাহলে অবশ্যই একবার ঘুরে দেখবার ইচ্ছে রইল। আমরা ঘুরতে ঘুরতে এই প্রথমবার, এতবার কার্শিয়াং এসেছি, কোনোদিন আসবার সুযোগ হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার আমরা এই পাগলাঝোড়া ওয়াটারফলসে এলাম। অপূর্ব সুন্দর। আমরা পাগলাঝোড়া ওয়াটারফলস দেখে রওনা হচ্ছি জাংপানার দিকে। জাংপানাটা ওই মহানদী বাজার থেকে খানিকটা ভিতরে ঢুকতে হয় 5-6 কিলোমিটার। ওখানে দারুণ টি এস্টেট আছে, ওয়াটারফলস আছে এবং সেই মেফেয়ারের প্রপার্টি আছে, যেটার ব্যাপারে বলছিলাম। আমার যেটা কিউরিওসিটির জায়গা হচ্ছে যে প্রপার্টিটা এমন কি আছে যার জন্য একদিনে 35-40 হাজার টাকা দিয়ে লোকে থাকছে। মানে থাকছে তো, নইলে যদি কেউই না থাকতো তাহলে বন্ধ হয়ে যেত। বাট হোয়াট ইজ সো স্পেশাল সেটাই দেখতে যাই, যদি অ্যালাউ করে ভিতরে তাহলে একটা রুমও আপনাদের ঘুরিয়ে দেখাবো। মহানদীর যেটা টয় ট্রেন স্টেশন, সেটাকে ডান দিকে রেখে ওপরে চলে যেতে হচ্ছে মেফেয়ার জাংপানার দিকে। এখানে একটা বড় বোর্ড আছে। এই রাস্তাটাও দারুণ দারুণ দারুণ। আজকে আমি আর দাদা দুজনেই এক্সপ্লোর করছি। হ্যাঁ, ये जांगपाना टी एस्टेट है। टी गार्डन देखने में अच्छा लगता है। इधर बड़ा बड़ा पत्थर जैसा रहता है इधर। अभी तो पूरा ही व्यू ब्लॉक है। এখান থেকে এই ক্রসিংটা থেকে মেফেয়ার জাংপানা আরো 3 কিলোমিটার। আমি গাড়ি থেকে নেমে দেখাচ্ছি না, বাট এই গোটাটাই কিন্তু এই জাংপানা টি এস্টেট। কি অপূর্ব সৌন্দর্য দেখুন এই গোটা রাস্তাটা, গোটাটা দুদিকে চা বাগান আর কুয়াশা। দুর্দান্ত দুর্দান্ত। এমন এমন সব জায়গা দিয়ে যাচ্ছি, এগুলো জীবনে আসিনি, এরপরেও আর কবে আসার সুযোগ হবে জানি না। আবার একটি নাম না জানা ওয়াটারফলস, কি স্বচ্ছ জলধারা দেখুন, অপূর্ব লাগছে, অপূর্ব। আমার পিছনে এই যে পাহাড়ি ফরেস্ট গুলো, সেখানে মেঘগুলো এসে আটকে আছে। একদিকে চা বাগান, একদিকে জঙ্গল, একদিকে জলপ্রপাত। কার্শিয়াং ইজ জাস্ট টু গুড। আমি বলছি, আমরা যে গিদ্দা পাহাড়ের মেইন পয়েন্টটাতে আছি, গিদ্দা পাহাড়ের ভিউ পয়েন্টটায় সত্যি আমাদের হোটেলে যারা আছেন তাদের যাওয়ার প্রয়োজনই নেই, কারণ আমাদের হোটেলের যেটা 3 তলার ব্যালকনি, সেটা গিদ্দা পাহাড়ের ভিউ পয়েন্টের থেকে অল্টিটিউড অনেক বেশি। ওখান থেকে যা দেখা যাচ্ছে গিদ্দা পাহাড়ের ভিউ পয়েন্ট থেকেও তাই দেখা যাচ্ছে। বাট এরকম একটু অফবিট এরিয়াগুলো এলে না মন ভালো হয়ে যায়। মানে মেফেয়ার কেন 30-35 হাজার টাকা নেয় তার একটা আন্দাজ পাচ্ছি, তার অর্ধেক দাম এইরকম ন্যাচারাল বিউটির জন্য। আমার বাঁদিকটা দেখুন, গোটাটা কিন্তু চা বাগান, আর ওই যে জলধারাটা এখান থেকে বয়ে যাচ্ছে সেটা নিচে নেমে
এইখানে আবার প্লেনসের দিকে এগিয়ে যাচ্ছে। এই হচ্ছে জাংপানা ওয়াটারফলস। আর নিচে দেখুন একটা শিবজির মূর্তি আছে, কি অপূর্ব লাগছে, ফাটাফাটি যাচ্ছে। অনেক মানুষ এখানে কিন্তু স্নানও করছেন। এই জাংপানা ওয়াটারফলস অব্দি যাওয়াও যায় পায়ে হেঁটে, একদম পাদদেশটা অব্দি। চলুন যাই, একটু সামান্য নিচে নামতে হয় এরকম রাস্তা দিয়ে। এখান থেকে মেফেয়ার একেবারেই কাছে, 1 কিলোমিটারও নয়। একটু আগে যে অরেঞ্জ বাড়িটা রাস্তায় দেখতে পাচ্ছিলাম যেতে যেতে, ওটাই মেফেয়ার। এইবার আসল ভিউটা পাওয়া যাবে। এখানে একটা বসবারও ব্যবস্থা করে দিয়েছেন ওনারা, মেসমারাইজিং, অপূর্ব। জাংপানা ওয়াটারফলস থেকে মেফেয়ার জাংপানা যাওয়ার যে রাস্তা, সেটা বেশ স্টিপ। আমার সাজেশন থাকবে এই রুটে এলে একটু বড় গাড়ি নিয়ে আসবেন, নইলে গাড়ির ওঠার সময় একটু প্রবলেম হতে পারে। মেইন প্রপার্টিটায় পৌঁছানোর আগে এরকম সুন্দরভাবে সাজানো জাংপানার টি ফ্যাক্টরিটাও আপনারা খানিকক্ষণ বাইরে থেকে ঘুরে দেখে নিতে পারেন। ওভার 125 ইয়ার্স ওল্ড, 35 কেভিএ জেনারেটর, ডিজেল ইঞ্জিন। এইরকম হ্যাঁ, মেড বাই ক্রসলি ব্রাদার্স, ম্যানচেস্টার ইউকে, 1898। এই ডান দিকে জাংপানার এন্ট্রি ফাইনালি পাবো না। ডিরেক্টরস বাংলো, এটা ডিরেক্টরস বাংলো, জানি না এখানেই কিনা। পাহাড়গুলোর উচ্চতা দেখুন, উল্টো দিকে যেগুলো দেখতে পাচ্ছি, কি সুন্দর না? এটা মনে হচ্ছে স্বপ্নের দুনিয়া, তাই না শুভ্রজিৎ? মানে মনে হচ্ছে একটা ড্রিমি ওয়ার্ল্ড। এরকম এত সুন্দর, মানে এবার আমি বুঝতে পারছি কেন জিনিসটার এরকম দাম। যেরকম হয় অন্যান্য সমস্ত মেফেয়ারের, এখানেও তাই খুব সুন্দরভাবে সাজানো, গোটাটা গাছে ঘেরা, অপূর্ব সুন্দর। এখানে দেখুন একটা সুন্দর আবার বসবার জায়গা, যেখান থেকে একটা স্প্লেন্ডিড ভ্যালির ভিউ পাবেন আপনারা। মাইন্ড ব্লোয়িং। মেফেয়ারের প্রপার্টিগুলোর দাম নেয় ঠিকই, কিন্তু মানে মেক ইট আপ ইন টার্মস অফ সার্ভিসেস, অ্যামিনিটিস, কোয়ালিটি। এই নিচটা গোটাটা জাংপানা টি এস্টেট, যাকে ঘিরে এটাকে বানানো। দূরে উঁচু উঁচু অন্যান্য কত পাহাড় দেখা যাচ্ছে, এগুলো কি পাহাড় আমি জানি না। মানে এই পাহাড়টা দেখলে না মনে হচ্ছে একটা স্বপ্নের জগৎ জাস্ট। প্রতিটা কোনায় বোধহয় একটা করে এরকম সিট আউট এরিয়া আছে, যেখান থেকে আপনারা পাহাড়, চা বাগান এবং আশপাশের ভ্যালির একটা ভিউ পাবেন। শুধু দেখুন, মানে কার্শিয়াং একে সুন্দর, তার উপর মেফেয়ারের প্রপার্টি, নিচে চা বাগান, নদী, ঝর্ণা, মানে অবিশ্বাস্য। আর এটা হচ্ছে এই প্রপার্টিটার পুল, যেটা বুঝতে পারছি পুল সাইড এরিয়া সম্ভবত। কি সুন্দর না, ফাটাফাটি।
তো একটু সন্ধে নেমে গেছে, এখন তো লাঞ্চের অর্ডার ন্যাচারালি দেওয়া সম্ভব নয়। এখানে আমরা দুটো কোল্ড কফি উইথ আইসক্রিম অর্ডার দিলাম। কোল্ড কফিগুলো 400 টাকা করে, মানে ওয়ার্থ স্পেন্ডিং। এরকম একটা প্রপার্টিতে কিছুক্ষণ কাটাতে যে পারছি তার জন্য এইটুকু টাকা দেয়াই যায়। খুবই ভালো, ম্যানেজারের ব্যবহারও খুব ভালো দেখলাম। আমরা খোলাখুলিই বললাম যে আমরা তো এখানে বোর্ডার হিসেবে আসিনি, আমাদের একটু ঘুরে দেখবার ইচ্ছে, এত দূর এলাম গিদ্দা পাহাড়ে, এই জাংপানাটা না দেখলে একটা মিস হয়ে যেত। উনি খুব অ্যাকোমোডেটিভ দেখলাম। ভবিষ্যতে আপনারাও যদি কেউ আসতে চান একবার দেখবেন, রিসেপশনে অ্যাপ্রোচ করে যদি ওনারা অ্যালাউ করে, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো প্রপার্টিটা একবার রেস্তোরাঁটা অ্যাক্সেস করার জন্য হলেও ঘুরে দেখতে। এই জায়গাটা ওনাদের কমন সিটিং এরিয়া এবং ইনডোর প্লে রুম মতো। রুম একটা আপনাদের দেখাবো অবশ্যই, কীরকম এখানে রুমের ক্যাটাগরি একটা আন্দাজ পাবেন। এদিকে আবার একটা সিটিং স্পেস মতো, কি অপূর্ব সুন্দর দেখে তো মনে হচ্ছে একসময় এটা কোনো প্যালেস বা কিছু ছিল। এখানে একটা লাইব্রেরির অংশ মতো টিভি দেওয়া, রাজাদের ছবি দেওয়া। এই জায়গাটির ইতিহাস অবশ্যই আছে, মানে এতটাও ফ্ল্যাট নয় যতটা ভিডিওতে দেখে মনে হচ্ছে। আর এটা হচ্ছে কমন সিটিং এরিয়াটা থেকে বাইরের ভিউ পাহাড়ের। কমন লবিটাই যে এত সুন্দর, এই লবি বরাবরই পরপর রুমগুলো আছে। একটা ওনাদের রুম দেখাই, সিসি টানস্টাল ম্যানেজার ছিলেন 1906 থেকে 09-এ, রুম নাম্বার 6 ওনার নামে এই রুমটির নামকরণ। এই হচ্ছে কমন এরিয়া, বসবার জায়গা। এই জায়গাটায় কি অপূর্ব দেখুন শুধু। এখানে বাঁদিকে একটা লাগেজ রাখবার মতো জায়গা দেখতে পাচ্ছি, একটা বিরাট ড্রেসিং এরিয়া উইথ হেয়ার ড্রায়ার। এই দিকটায় কিছু কমন অ্যামিনিটিস, মানে পুরো রুমটাই খুব রয়্যাল। মানে কোন অংশটা ছেড়ে কোনটা দেখাবো আপনাদের। এখানে দেখুন কেটল, কিছু চা কফি বানানোর সরঞ্জাম, আরও ওয়াটার। এদিকে হচ্ছে মূল থাকবার জায়গাটা, এদিকে একটা সোফা, এখানে একটা বড় কিং সাইজের বেড, টিভি, এসি, দুখানা করে ফ্যান, ফায়ার প্লেস। ইজ দিস ফায়ার প্লেস স্টিল ফাংশনাল? ওকে, সুপার। এদিকে একটা ফায়ার প্লেস, একটা স্টাডি ডেস্ক। আর এখান থেকে আপনাদের নিজস্ব একটা বারান্দা আছে। ওফ, কি সুন্দর, অপূর্ব সুন্দর। জাস্ট দেখুন, দারুণ দারুণ। গোটা ভ্যালির ভিউ আছে এই বারান্দা থেকে। এরকম ওয়াশরুম শেষ কোন হোটেলে দেখেছি বলে মনে পড়ছে না। মেসমারাইজিং, লাইক দ্য আদার পার্টস অফ দ্য প্রপার্টিটা একটা মানে বসবার ঘর মনে হচ্ছে। হ্যাঁ, মানে এটা এখানে ফ্যান থেকে শুরু করে বসবার চেয়ার, আমি জানি না বাথরুমে এসে কে বসবে, মানে এই কনসেপ্ট আমার কাছে নতুনত্ব লাগছে যে একটু 10 মিনিট বসে নেই, বাথরুমে এসেছি তারপর বাথরুমে যাবো, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, বড় বড় মানুষদের হয়তো এরকম শখ শৌখিনতা থাকে, তবে মনে থাকবে যা দেখে নিলাম এরকম জিনিস আর কোথায় দেখবো তাও জানি না। চলুন আরেকটা অন্য আপনাদের রুম দেখিয়ে আনি, নিচের ফ্লোরের। এখানে রুম নাম্বার 7, 8 and 9 আছে, and there is a spa as well. The spa is functional at this stage? Okay, fair enough. চলুন দেখি, এটা আবার একটু অন্য জাতীয় রুম। এখানে ঢুকে এদিকে একটা ছোট থাকবার মতো জায়গা, সিঙ্গেল বেড দিয়ে। এদিকে আবার সেরকম একটা প্রাসাদ প্রমাণ টয়লেট, যেরকম উপরে দেখাচ্ছিলাম সেরকম। এদিক দিয়ে সোজা হেঁটে চলে গেলে আরেকটা বিরাট বেডরুম, কিং সাইজ বেড, প্রচুর আলো, সোফা, স্টাডি ডেস্ক, ফায়ার প্লেস, টিভি, কি নেই। আর এদিকে আছে হচ্ছে আরেকটা এরকম সুন্দর ব্যালকনি, যেখান থেকে আপনারা একটা মোটামুটি 270 ডিগ্রি ভিউ পয়েন্ট হিসেবেই ধরতে পারেন এই ব্যালকনিটাকে। এদিক থেকে ভ্যালির ভিউ, চা বাগানের ভিউ, পাহাড়ের ভিউ। আর সুব্রজিৎ যেটা বলছিল, এখান থেকে সানরাইজ আর সানসেটটা ব্রেথ টেকিং হবে, আর বলার অপেক্ষা রাখে না। এটা হচ্ছে কমন বসবার জায়গা, এন্ড দিস ইজ দি স্পা। পূর্ব দেখুন, স্পায়ের ফেসিলিটিও কি ভালো। আমার হাতে সময় থাকলে আমিও হয়তো এটা কোনো ট্রিটমেন্ট নিতাম।
আমাদের এই রাজ্যের মধ্যেই বলছি, দেশ তো অনেক বড় পরিধি, রাজ্যের মধ্যেই এমন এমন সব জায়গা আছে যেখানে গেলে আমি কারোর সঙ্গে তুলনা করে কাউকে খাটো বা বড় করতে চাই না। সুইজারল্যান্ডের জায়গায় সুন্দর, ইউরোপিয়ান কান্ট্রি তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আরও নানা কনভেন্সের জন্য হয়তো সুন্দর, তবে ন্যাচারাল বিউটি কিন্তু আমাদের রাজ্যেও কোনো অংশে কম নয়। আপনাদের দুটো বিষয় একটু তথ্য দিয়ে দিই। প্রথমত হচ্ছে, আমরা ওনাদের ইনহাউস রেস্টুরেন্টে যে টুকটাক স্ন্যাক্স আইটেম নিয়েছিলাম তার স্বাদ আমাদের বেশ ভালো লেগেছিল। খরচ সাপেক্ষ তো বটেই, তবে যেহেতু আমরা ডে গেস্ট হিসেবে গেছিলাম, আমরা রুম নিইনি, প্রপার্টিটা অ্যাক্সেস করার জন্য ওনাদের ইনহাউস রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করাটা কিন্তু একটা খুব ভালো অপশন হতে পারে। শিলিগুড়ির অনেক মানুষ শুনলাম নাকি এরকম ডে আউটিংয়ের জন্য এখানে এসেই থাকেন। আরেকটি বিষয় হচ্ছে এখানে থাকবার খরচ কীরকম। যেটুকু শুনলাম, লিন সিজনে দুজন বড় মানুষের 4 বেলা খাওয়া নিয়ে মোটামুটি 1025 টাকা খরচ পড়ে। পিক সিজনে এটা 30 থেকে 35-এর মধ্যে ঘোরাফেরা করে। নাম্বার দেয়া থাকলো ম্যানেজার বাবুর, একবার কথা বলে দেখতে পারেন। ওনাদের কথা অনুযায়ী অনলাইনেও আপনারা মেক মাই ট্রিপ বা অন্যান্য জায়গায় এই প্রপার্টিটি বুক করতে পারেন ঠিকই, তবে ফোন করে বুক করলে কিন্তু ওনারা আরও অনেকটা বেশি ডিসকাউন্ট দেয়, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কিছুটা সাশ্রয় হবে। আশা করি মে ফেয়ার জাংপানাকে নিয়ে আমার এই ছোট্ট প্রতিবেদন আপনারা এনজয় করেছেন। আপনারা যারা কার্শিয়াং, গিদ্দা পাহাড়ে একটা দিন বা 2 রাত্রি থাকছেন, অবশ্যই এখানে একবার আসুন। ডে ভিজিটে এখানে প্রচুর মানুষ আসে, ওনাদের রেস্তোরাঁর খাবার খান, একটু খরচ সাপেক্ষ তো বটেই। এরকম একটা প্রপার্টির অ্যাক্সেস যে পাচ্ছেন, ছবি তুলুন, পরিবারের সঙ্গে সময় কাটান, এটুকু কথা দিতে পারি, মুগ্ধ হয়ে বাড়ি ফিরবেন। এখানে প্রত্যেকটি স্টাফ ওয়েল ট্রেন্ড, পোলাইট। ওনাদের বলবেন রুম ট্যুর দিতে, যেরকম আমাদেরও ওনারা ঘুরিয়ে দেখালেন, এবং ম্যানেজার বাবুর ব্যবহারও ভীষণ ভালো। অ্যাবসলিউটলি রেকমেন্ডেড একটা জায়গা। গোটা উত্তরবঙ্গে এর আগে আমি যেখানে যেখানে গেছি, এর ধারে কাছে কোনোদিন কিছু পেয়েছি বলে মনে হয় না। আজকের এই ভিডিওটিকে এখানেই শেষ করলাম। এরকম নতুনত্ব উত্তরবঙ্গ, সিকিম এবং ভারতব্যাপী বিভিন্ন জায়গার হদিস তুলে ধরার চেষ্টা করি সবসময় আমার এই চ্যানেলে। যদি আমার কাজ দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আসছি একটি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।